বাবা আর কত ঘুমাবে? ওঠ, অনেক সকাল হয়ে গেছে তো। ভার্সিটি যাবি না? আম্মু যাও তো, আর একটু ঘুমাতে দাও, এখনও অনেক সময় আছে, আমি আর একটু ঘুমিয়ে নিই। আম্মু চলে গেল, আমি শুয়ে আছি। আবার একটু পর আম্মু এসে বলল, ওই হারামি, উঠবি নাকি এখন আমার ঝাড়ু নিয়ে আসবো? সকাল 9টা বাজে। আম্মুর বলা কথাগুলো আমার কানে যাওয়ার সাথে সাথেই আমি লাফ দিয়ে উঠে বিছানায় বসে পড়লাম। আর আম্মুকে বললাম, কি বলো আম্মু, 9টা বেজে গেছে আর এখনও আমি ঘুমিয়ে আছি। 1 মিনিট আমার ফোনের অ্যালার্ম বাজলো না কেন? আমি তো 8টার অ্যালার্ম দিয়ে রাখছি, তাহলে কি আমার ফোনে কি চার্জ নাই? আমি কথাগুলো বলে আমার ফোনটি হাতে নিয়ে দেখি ফোনে চার্জ আছে। আর এখন বাজে মাত্র 7টা 50। আমি ফোনটা রেখে আম্মুকে বলে উঠলাম, আম্মু তুমি কিন্তু আমার সাথে চিটিং করছো। এখনও 8টা বাজে নাই আর তুমি কিনা বলো 9টা বেজে গেছে। আর একটু হলেই তো আমার শিশু মন স্ট্রোক করতো। এখন তুমি নিচে যাও, আমি ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নেই। এই ছেলেটাকে নিয়ে আমি কি যে করব! এই, তুই কি ভুলে গেছিস আজ 8 দিন হলো তোর ভার্সিটির লাইফ শেষ হয়েছে, আর তুই তোর আব্বুর সাথে অফিস দেখাশোনা করিস। তাহলে তুমিই তো বললা আমাকে যে ভার্সিটি যাবি না। আমি যদি বলতাম তুই অফিসে যাবি, তাহলে তো আজকে সারাদিন তোকে ডেকে ঘুম থেকে ওঠানো যেত না। তাই তো ভার্সিটির কথা বলেছি। আগামী 7 দিন তোর অফিসে যেতে হবে না, বুঝেছিস? এখন তুই গ্রামে যাবি তোর মামা বাড়িতে। তোর মামা মামি তোকে যেতে বলেছে। অনেকদিন হয়েছে তুই তোর মামা বাড়ি যাস না। ধুর আম্মু, আমি গ্রামে গিয়ে কি করব? আমার গ্রামে যাওয়ার দরকার নাই, আমি এখানেই ভালো আছি। গ্রামে যাওয়ার থেকে অফিস দেখাশোনা করা অনেক ভালো। এখন আমার ঝাড়ুটা আনতে হবে? আরে আম্মু রাগ করো কেন? আমি তো মজা করছি, তুমি মজাও বোঝো না, শুধু কথায় কথায় ঝাড়ু ঝাড়ু করো। আমার মতো শিশু পোলারে মারতে তোমার হাত কাঁপে না? তোর মতো বজ্জাতটাকে মারতে আমার হাতও কাঁপে না। এখন কথা কম বলে রেডি হয়ে নিচে আয়। খাবার খেয়ে এখনই রওনা দিবি তোর মামা বাড়ি। আম্মু না গেলে হয় না? আচ্ছা, ওইখানে যেতে তোর সমস্যাটা কি বলতো? আমি যেটা বলেছি সেটাই হবে। চুপচাপ রেডি হয়ে নিচে আয়, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। এটাই বলেই আম্মু চলে গেল। আমি বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে একটা ব্যাগে কাপড় এবং আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিলাম। তারপর আমি রেডি হয়ে খাবার খেতে চলে গেলাম। আমি খাবার খাচ্ছি আর আম্মু আমাকে জ্ঞান দিচ্ছে। আমি সেখানে গিয়ে কোনো রকম দুষ্টুমি যেন না করি। আমি আম্মুর প্রতি কথার উত্তরে শুধু হু হু করছি। খাবার খাওয়া শেষে আমি কাঁধে ব্যাগ নিয়ে আম্মুর থেকে বিদায় নিয়ে রওনা হলাম, উদ্দেশ্য মামাবাড়ি। আমি বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা করে বাস স্ট্যান্ডে চলে আসলাম। তারপর আমি বাসের একটা টিকিট কেটে বসে পড়লাম। আমাদের নিজস্ব গাড়ি আছে, তবে বাসে জার্নি করার ফিলিংসটাই অন্যরকম। বাসে ওঠার 5 মিনিট পর বাসটি ছেড়ে দিল আর আমি কানে হেডফোন গুঁজে গান শুনে মনোযোগ দিলাম। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পর আমি মামাবাড়ি এসে পৌঁছালাম। আমি মামাবাড়িতে এসে পা রাখতেই বাড়ির মধ্যে হইচই পড়ে গেল। এটা কি হলো? আর বাড়ি ভর্তি এত লোক কেন? আমি আগে যতবার মামা বাড়িতে এসেছি কিন্তু ততবার তো এত লোকজন দেখি নাই। আর আমি বাড়িতে পা রাখতেই সবাই এত খুশি হলো কেন? মামি আমার কাছে এসে বললেন, আমার আসতে কোনো অসুবিধা হলো না তো? আমি মাথা নাড়িয়ে না বললাম যে আমার আসতে কোনো অসুবিধা হয় নাই। মামি আমাকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে বলল। আমি জানি আমাকে কোন রুমে যেতে হবে, কারণ আমি এই বাড়িতে এসেই একটা রুমেই থাকি আর সেই রুমটা আমার জন্য সব সময় তৈরি থাকে। আমি রুমে এসে কাঁধের থেকে ব্যাগটা নামিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। নিজেকে অনেক ক্লান্ত লাগছে। হঠাৎ আমার চোখ রুমের দরজার দিকে গেল আর আমি স্পষ্ট দেখতে পেলাম দরজার পাশে কে যেন দাঁড়িয়ে আছে। তখন আমি বলে উঠলাম, দরজার পাশে কে দাঁড়িয়ে আছে? দরজার পাশের ব্যক্তিটি আমার কথা শুনতে পেয়ে রুমে প্রবেশ করলো। ওই তুই দরজার পাশে দাঁড়িয়ে কি করছিলি? হ্যাঁ ওই পেতনি, এদিকে আয় তো, আমার পাটা একটু টিপে দে। আমার কথা শুনে রিমি মাথা নিচু করে আমার পাশে বিছানায় বসে আমার পা টিপে দেওয়া শুরু করলো। রিমির কর্মকাণ্ড দেখে তো আমি সপ্তম আসমানে চলে যাওয়ার মতো আমার অবস্থা হয়েছে। যেই মেয়ে কখনো 1 গ্লাস পানি দিতে বললে দিত না, সেই মেয়ে আমার একবার বলাতেই আমার পা টিপে দিচ্ছে। ব্যাপারটা আমার হজম হচ্ছে না। তখন আমি রিমিকে বলে উঠলাম, রিমি তোর কি কিছু হয়েছে বোন, ঠিক আছিস তো? রিমি মাথা নিচু করে আমার পা টিপতে টিপতে বলে উঠল, না, আমার কিছু হয় নাই, আমি একদম ঠিক আছি। আচ্ছা তুমি কেমন আছো? তোমার শরীর ঠিক আছে তো? আমি একদম ঠিক আছি, কিন্তু আমার মনে হচ্ছে তুই ঠিক নেই।
সত্যি করে বলতো তোর কি হয়েছে? আর তুই আমার একবার বলাতেই পা টিপে দিচ্ছিস, ব্যাপারটা আমার হজম করতে কষ্ট হচ্ছে। যেখানে তোকে একটা কাজ করাতে হলে কমপক্ষে 20 বার বলা লাগে। এখানে হজম করতে কষ্ট হওয়ার মতো কিছু নেই। এখন থেকে তুমি আমাকে যখন যে কাজ করতে বলবা আমি তখনই সেই কাজ করে দিব। তুই এত ভালো হলি কবে থেকে? আমার তো এসব কিছু বিশ্বাস হচ্ছে না। হয়েছে, আর কোনো কথা না বলে তাড়াতাড়ি খাবার খেতে আসো। আম্মু তোমাকে খাবার খাওয়ার জন্য ডাকতেছে। আমি আর বিছানায় পড়ে না থেকে খাবার খাওয়ার জন্য বিছানা থেকে নেমে পড়লাম। আমি খাবার খেতে যেতে যেতে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমার নাম হলো সাব্বির ইসলাম। আব্বু আম্মুর একমাত্র ছেলে, আর আমার আব্বু একজন ব্যবসায়ী। আপাতত আমি পড়াশোনা শেষ করে আমার আব্বুর ব্যবসা দেখাশোনা করছি। আর রিমি হলো আমার মামার একমাত্র মেয়ে। আমার মামার রিমি ছাড়া আর কোনো সন্তান নেই। রিমি হলো মামা মামির চোখের মণি। আমি খাবার টেবিল এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমি খাবার টেবিলের একটি চেয়ার টেনে বসতেই সবাই খাবার খাওয়া শুরু করলো এবং আমাকে মামি খাবার দিয়ে চলে গেল। আমি মামার সাথে কথা বলছি আর খাবার খাচ্ছি। হঠাৎ আমি পায়ের মধ্যে ব্যথা অনুভব করলাম। মনে হলো কোনো পিঁপড়া আমার পায়ে কামড় দিছে, কিন্তু এখানে পিঁপড়া আসবে কোথা থেকে? এই বাড়িতে দিনে 2 বার ফ্লোর পরিষ্কার করা হয়। আমি একবার টেবিলের নিচে তাকিয়ে দেখলাম কই আশেপাশে কোনো পিঁপড়ে আছে কিনা, কিন্তু আমি তেমন কিছুই খুঁজে পেলাম না। তাই আবার খাবার খাওয়ায় মনোযোগ দিলাম। আমি খাবার খাচ্ছিলাম, হঠাৎ আবারও ব্যথা পেলাম। এবার একটু বেশি পেয়েছি, তাই তো আউচ বলে চিল্লান দিয়ে উঠলাম। হঠাৎ রিমি বলে উঠল, এই কি হয়েছে ভাইয়া, ব্যথা পেয়েছো নাকি? দেখি তো নিচে কোনো পিঁপড়ে আছে কিনা যে তোমার পায়ে হয়তো কামড় দিয়েছে। রিমিকে থামিয়ে দিয়ে মামি বলে উঠল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের বাড়িতে পিঁপড়ে আসবে কোথা থেকে? আমি কোনো রকমে ভাবে খাবার খেয়ে আমার রুমে চলে আসি। আমি শুয়ে আছি আর ভাবতেছি রিমি কি করে জানলো আমি পায়ে ব্যথা পেয়েছি, আর রিমি কিভাবে বুঝলো পিঁপড়ে আমার পায়ে কামড় দিয়েছে? এটা বলেই রিমি হেসে দিল কেন? তাহলে কি রিমি আমার পায়ে চিমটি দিয়েছে নাকি? কিন্তু রিমি আমার পায়ে চিমটি দিবেই বা কেন? রিমি তো কখনো আমার সাথে এমনটা করে নাই। আমি সমস্ত চিন্তা এক সাইডে রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি ঘুমিয়ে আছি, হঠাৎ আমার কানে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। আমি চোখ মেলে তাকিয়ে দেখি আম্মু আমার কান টেনে ধরে আছে। তখন আমি আম্মুকে বললাম, আউচ আম্মু, তুমি মাঝে মাঝে কী যে করো না, আমি কিছুই বুঝতে পারি না। তুমি যখন আজকেই আসবে তাহলে আমাকে গতকাল এখানে আসার কি দরকার ছিল? আমি তো তোমার সাথে আসতে পারতাম। দরকার আছে বলেই তোকে একদিন আগে এখানে পাঠিয়ে দিলাম। কয়টা বাজে সেই খেয়াল আছে? এমন পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেতে আয়। আচ্ছা সে না হয় ফ্রেশ হওয়া যাবে, কিন্তু তুমি আমার কানটা তো ছাড়ো। আজ তোমার জন্য আমার কানগুলো খরগোশের কানের মতো লম্বা হয়ে গেছে। আম্মু আমার কান ছেড়ে দিয়ে বলে উঠল, আমি কি আর ইচ্ছে করে তোর কান ধরি নাকি? তুই এমন সব কাজ করিস দেখেই তো তোর কান ধরতে বাধ্য হই। আচ্ছা আম্মু, আমাকে একটা কথা বলো তো, বাড়ি ভর্তি এত মানুষ কেন? এই বাড়িতে কি কোনো অনুষ্ঠান হতে চলেছে নাকি? তুই ঠিকই ধরেছিস, ওই বাড়িতেও অনুষ্ঠান হতে চলেছে। তবে বেশ বড় করে নয়, ছোট করে অনুষ্ঠানটা হবে। কিসের অনুষ্ঠান হবে? কই আমাকে তো এর আগে বলো নাই। আরে আমি যদি তোকে বলতাম এই বাড়িতে কিসের অনুষ্ঠান হবে, তাহলে তুই এই বাড়িতে আসতি না। আর শোন, রিমির সাথে আগামীকাল তোর বিয়ে, আর তোদের বিয়ে তোর মামা আর আমি ছোটখাটো একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিতে চাই। পরে না হয় বড় করে একটা অনুষ্ঠান হবে। আমি আম্মুর কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে গেলাম। আম্মু তুমি এসব কি বলছো? আমি রিমিকে বিয়ে করতে পারবো না। তুই পারবি না মানে? আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। আর রিমি দেখতে শুনতে সব দিক দিয়ে ভালো। এটা বলেই আম্মু চলে গেল। আমি আর শুয়ে না থেকে বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে কাপড় চেঞ্জ করে বসে রইলাম। এই জন্যই তো বলি রিমি আমার সব কাজ করে দিতে রাজি কেন। আমি নিচে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। সবাই ডাইনিং টেবিলে খাবার খাওয়ার জন্য বসে পড়লো, শুধু আম্মু আর মামি বাদে। তারা সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। আমার খাবার খাওয়া হয়ে গেলে আমি রিমির রুমে এসে বসে আছি। তার একটাই কারণ, আমি রিমিকে বলবো সে যেন এই বিয়েটা ভেঙে দেয়। কিছুক্ষণের মধ্যেই রিমি রুমে আসলো আর আমাকে তার রুমে দেখতে অনেকটা অবাক এবং সেই সাথে খুশিও হয়েছে। রিমি আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়া আমাকে কিছু বলবে? আমাকে বললেই তো আমি তোমার রুমে চলে যেতাম। থাক, তার দরকার নাই। আচ্ছা রিমি, তোর কোনো বয়ফ্রেন্ড নাই? না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি এখনো প্রেম ভালোবাসায় জড়াইনি। তোমার গার্লফ্রেন্ড আছে? কি বলিস? তুই অনার্সে পড়া মেয়ে আর তোর কিনা গার্লফ্রেন্ড নাই? ব্যাপারটা হজম হচ্ছে না। তোমার তো কোনো কিছুই হজম হয় না, সব কিছুই বদ হজম হয়। মানে কি বলতে চাইছিস? বুঝিয়ে বল। না, কিছু না। আচ্ছা তুমি বললে না তো তোমার গার্লফ্রেন্ড আছে কিনা?
না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। রিমি আমার কথা শুনে অনেকটা খুশি হয়ে আমাকে বলল, সত্যিই তোমার গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আচ্ছা, যে জন্য তোর কাছে এসেছি, শুনলাম তোর সাথে নাকি আমার বিয়ে ঠিক করেছে। রিমি আমার কথা শুনে লাজুক ভাব নিয়ে বলল, তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে আর আগামীকাল আমাদের বিয়ে। আচ্ছা, তুই কি এই বিয়েতে রাজি? তুই যদি রাজি না থাকোস তাহলে আমি এখনই বিয়েটা ভেঙে দিব। না না, আমি এই বিয়েতে রাজি। আমি তো সেই ছোটবেলাতেই তোমাকে ভালোবাসি, আর নিজের ভালোবাসার মানুষের সাথে বিয়ে হবে, এটা তো সবচেয়ে খুশির কথা। মানে তুই আমাকে ভালোবাসিস? কই, আগে তো জানতাম না। আর আমি যতবার এই বাড়িতে এসেছি ততবারই তোর সাথে আমার ঝগড়া হতোই, আর ঝগড়াগুলো তো তুই ইচ্ছে করেই করতি। আর আমাকে ভালোবেসে থাকলে তো আর ঝগড়া করতি না। আমার বান্ধবীরা আমাকে বলেছে ঝগড়া করলে নাকি ভালোবাসা বাড়ে, তাই তো আমি ইচ্ছে করে তোমার সাথে ঝগড়া করতাম। এইটা কোনো কথা? ধুর, আমি যদি আরও আগে জানতাম এত সুন্দর একটা মেয়ে আমাকে ভালোবাসে, তাহলে এতগুলো বছর আর বন্ধুরা সিঙ্গেল বইলা খেপাতে পারতো না। এখনও কি দূরে দাঁড়িয়ে থাকবা নাকি আমার বুকে আসবা? যাহ শয়তান। এটা বলেই রিমি দৌড়ে কোথায় যেন চলে গেল। আজকে রিমি আর আমার বিয়ের কিছু আচার অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে গেল। দেখতে দেখতে আজকে দিনটা পার হয়ে গেল। আমি রাতের খাবার খেয়ে শুয়ে আছি আর ভাবতেছি অবশেষে আমিও আগামীকাল ব্যাচেলর লাইফ থেকে মুক্তি পাবো। আমার তো চোখে ঘুম আসছে না কখন যে রাত পার হবে। আমি শুয়ে শুয়ে ফোনে গেম খেলা শুরু করে দিলাম। গেম খেলতে খেলতেই চোখে ঘুম এসে পড়লো, তখন ফোনটা এক সাইডে রেখে আমি শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আব্বু আমার পাশে দাঁড়িয়ে আছে। তখন আব্বু আমাকে কিছু জামা কাপড় দেখিয়ে দিয়ে চলে গেলেন আর বলে গেলেন এইগুলো পরে নিচে নেমে আসতে। কি আর করার, আমি ফ্রেশ হয়ে আব্বুর দেওয়া কাপড় পরে রেডি হয়ে নিচে নামলাম। তারপর আব্বু এবং মামা আর আমি সহ আরও লোক সকালে নাস্তা করেই চলে আসলাম শপিং মলে বিয়ের কেনাকাটা বলে কথা। বিয়ের কেনাকাটা করে বাড়ি চলে আসলাম। আজকের দিনটাও কাজের উপর দিয়ে চলে গেল। আজ সারাদিনে রিমিকে একবারও দেখতে পেলাম না। রাত 8টার দিকে আমার আর রিমির বিয়ের কাজ সম্পূর্ণ হলো। আমি বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি আর আকাশের চাঁদের দিকে এক মনে তাকিয়ে আছি। তখন কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে তাকিয়ে দেখে আব্বু দাঁড়িয়ে আছে। তখন আব্বু আমাকে দেখে বলে উঠলো, কিরে এখানে দাঁড়িয়ে কি করছিস? যা রুমে যা। আর শোন, কখনো রিমিকে কষ্ট দিবি না, আর রিমির চোখের পানি আসতেও দিবি না। আচ্ছা ঠিক আছে আব্বু। এখন থেকে তোর উপর অনেক দায়িত্ব এসে পড়েছে। এইগুলো সব ঠিকঠাকভাবে পালন করতে হলে তোকে সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে। হুট করে রাগ করলে চলবে না। আমি তোর আম্মুকে বিয়ে করেছি অনেক বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমি তোর আম্মুর সাথে চেঁচিয়ে কোনো কথা বলি নাই। আমি তোকে কি বোঝাতে চেয়েছি আশা করি তুই সেটা বুঝতে পেরেছিস। এখন রুমে যা, রিমি তোর জন্য অপেক্ষা করছে। আমি মাথা নাড়িয়ে ছাদ থেকে নেমে সোজা রুমে চলে আসি। রুমে এসে দেখতে পাই আমার বিছানার উপর একটা চাঁদের টুকরো বসে আছে। আমি বিছানার কাছে যেতেই রিমি বিছানা থেকে নেমে আমাকে সালাম করলো। আমি তখন রিমিকে বললাম, চলো নামাজ পড়ে নেই আর আল্লাহর কাছে দোয়া চেয়ে নেই যেন কোনো রকমের অশান্তি আমাদের জীবনে না ঘটে। রিমি আমার কথা সম্মতি জানিয়ে অজু করতে চলে গেল। রিমি অজু করে আসতে আমি অজু করে নিলাম। তারপর রিমি আর আমি একসাথে নামাজ পড়ে নিলাম। আমি বিছানায় শুয়ে আছি আর রিমি আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আজকে আমার ভালোবাসা সার্থক হলো। আমি আল্লাহর কাছে সব সময় তোমাকে চাইতাম, আর আজ আল্লাহ আমাকে তোমাকে দিয়েই দিল। এখন আমার শুধু একটাই চাওয়া। আমার রিমি রানীর কি চাওয়া সেটা আমি জানতে পারি? আমি তোমার মতো একটা রাজপুত্রের আম্মু হতে চাই। কিন্তু আমি তো তোমার মতো একটা রাজকন্যার আব্বু হতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার চাওয়াটাই থাক। কিন্তু আমি তো দুইটাই চাই, একটা আব্বু প্লাস আম্মু। এই জন্য যে তোমাকে অনেক কষ্ট করতে হবে, তুমি কি কষ্ট করতে রাজি? আমি রাজি। শুধু রাজি হলেই তো হবে না, তার জন্য তোমার দুষ্টু পাঠক পাঠিকাদের যেতে বলো আর এখনই কাজে লেগে পড়ো। এই যে আমার পাঠকের, এবার আপনারা আসতে পারেন। এখন এইখানে নতুন কোনো এক ইতিহাস রচনা হবে।